শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাঝরাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চতুর্থ ও পঞ্চদশ সংশোধনের বিধান বাতিল করল হাইকোর্ট। এখন থেকে দেশের সব বিচারকের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের। ভোট নিয়ে অস্থিরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ, স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুনের সাক্ষ্য। বিচার দ্রুত করতে গঠন হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু অংশ অবৈধ এবং বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এছাড়া ৩ মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। তবে এর বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সেই সঙ্গে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এবং চতুর্থ সংশোধনীর বিধান বাতিল ঘোষণার মধ্য দিয়ে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরল বলে জানিয়েছেন আইনজীবীরা। এই রায়ের ফলে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় স্থাপন করা যাবে বলেও জানান তারা। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচার কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তি এবং ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি তা প্রয়োগ করে থাকেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে গত বছরের ২৫শে আগস্ট রিট করেন সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী। সেই রুলকে যথার্থ ঘোষণা করে আজ রায় দিল হাইকোর্ট। ১১৬ অনুচ্ছেদ অরিজিনাল সংবিধানে যাচ্ছিল, 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রথম প্রেসিডেন্টের উপর ন্যস্ত করেছিল। 15th অ্যামেন্ডমেন্টে এসে সেটা আবার প্রেসিডেন্টের উপরে ন্যস্ত থাকলো, কিন্তু ইন কনসালটেশন কিন্তু সুপ্রিম কোর্ট করা হচ্ছিল। আজকে অবজারভেশন দিয়ে বলেছেন এই প্রক্রিয়াটা পুরোটাই 5th অ্যামেন্ডমেন্ট এবং 15th অ্যামেন্ডমেন্ট, 4th অ্যামেন্ডমেন্ট এবং 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করার এবং মাথা উঁচু করার দাঁড়াবার যে ইতিহাস, এটি বাংলাদেশের জন্য একটি গৌরব উজ্জ্বল নতুন যাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে ৮ম দিনে ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে এক নারী প্রার্থীকে নিয়ে এক শিক্ষার্থীর অশালীন মন্তব্য নিয়ে। পাশাপাশি চলছে প্রচারও। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট করা প্রার্থী ফাহমিদা আলমকে নিয়ে ফেসবুকে এক শিক্ষার্থীর বাজে মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে নির্বাচনে অংশ নেওয়া বেশিরভাগ প্যানেল। গতরাতে এবং আজও বিক্ষোভ মিছিল করেন ছাত্র দল সহ বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ডাকসু নির্বাচনের জন্য মোট ভোটারের অনুপাতে যথেষ্ট সংখ্যক বুথ নিশ্চিত, ভোট গণনা প্রক্রিয়া স্বচ্ছ ও ভোটদানের সময়সীমা বাড়ানো সহ ১৩ দফা সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আসলে প্রচারণাতে গত কয়েকদিন থেকে প্রচারণায় পুরো মুখর ছিল ক্যাম্পাস, তবে আজকে তেমনটি লক্ষ্য করা যায়নি, যেহেতু গতকালকে একজন রিটকারী অর্থাৎ অদম্য ২৪ এবং অপরাজয় ৭১ প্যানেলের প্রার্থী ফাহমিদাকে আসলে যে কুমন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হয়েছে, সেরপর থেকেই আসলে গতকাল রাত থেকেই উত্তাল হয়ে পড়েছে একদমই ক্যাম্পাস। আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ডাকসু প্রাঙ্গণ। মূলত এই সময়টিতে গত দিনগুলোতে প্রার্থী এবং যারা ভোটার রয়েছে তাদের প্রচারণায় একদমই জমজমাট হয়ে থাকে এই জায়গাটি। আজকে কিন্তু তেমনটি নেই, আছে কিন্তু যে যার মতো করে ওই যে
প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সেটি করছে। এবং কিছুক্ষণ আগে ছাত্রদল মনোনীত যারা ছিলেন, প্যানেলের যারা প্রার্থীরা ছিলেন তারা করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদল শাখার যে সকল নেতারা করেছেন তারা কিন্তু গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার দায় ছাত্র শিবিরকে দিয়ে এবং ছাত্র শিবিরের সমালোচনা করেছে, যেহেতু তারা বলছিল যে যেই আলী হোসেন নামে যে ছেলেটি আসলে যে শিক্ষার্থী মন্তব্য করেছে, ছাত্রদল বলছে যে সেটি ছাত্র শিবিরের সমর্থিত একজন কর্মী এবং তারা তার ছাত্রত্ব বহিষ্কার সহ বিভিন্ন রকম দাবি জানিয়েছে। পাশাপাশি আমরা ছাত্র শিবিরের কাছে জানতে চেয়েছি, আসলে ছাত্র শিবির বলছে যে সেটি ছাত্র শিবিরের কর্মী নয়, বরং ছাত্র দলের কর্মী হচ্ছে আলী হোসেন, এবং তার আসলে যে সকল কার্যক্রম এবং যে সকল কর্মকাণ্ড বিগত দিনগুলোতে সেগুলো যাচাই বাছাই করে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য আসলে ছাত্র শিবির কিন্তু বলেছে। ধন্যবাদ দাউদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দাউদ হাসান। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটামের সময় পেরিয়ে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। দুপুরে ক্যাম্পাসের জব্বারের মোড় এলাকায় ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে তারা। অনির্দিষ্টকালের রেলপথ অবরোধের ঘোষণায় নেত্রকোনা, জামালপুর সহ সারা দেশের সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করলেও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকায় শিক্ষার্থীরা ব্যাংক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে। গেল 31শে আগস্ট বিশ্ববিদ্যালয় মিলনায়তনে একাডেমিক সভা চলার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য সহ 2 শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে। পরে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে শিক্ষকদের বের করে নিয়ে আসে। এ সময় তারা শিক্ষার্থীদের উপর হামলা করে বলে অভিযোগ করা হয়েছে। 6 দফা দেওয়া হয়েছে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে, কিন্তু ভার্সিটি প্রশাসন এটার কোনো আমল করেনি। তো তাই আমরা সারাদিন ট্রেন অবরুদ্ধ করে রাখবো। এখানে যদি কোনো ক্রেডিট থাকে সেটাও যেমন স্যারের, কোনো ক্ষয়ক্ষতি হলে সেই দায়িত্বটাও কিন্তু স্যারের উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বডিসহ যারা আছে শিক্ষার্থীদের সাথে কথা বলে এখানে আসা, ফেস টু ফেস হওয়া, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অ্যাপ্রোচ বা কোনো যোগাযোগ করেনি। আমাদের কর্মসূচি, আমাদের 6 দফা যে দাবি রয়েছে ওই দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। দর্শক, কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মী শরীফুজ্জামান টিটু। যে তাদের উপর আক্রমণ করেছিল 31 তারিখ রাতে, সেই কারণে তারা ওই যে প্রকাশ্যে ভিসির ক্ষমা চাওয়া সহ এই 6টি দফা দাবি জানিয়েছে। তার মধ্যে হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহার করারও দাবি রয়েছে। সেই দাবি গতকাল পর্যন্ত তারা কিন্তু এই দাবি নিয়ে আন্দোলন করেছে এবং আজও তারা কিন্তু এই একই দাবিতে এই রেললাইন অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই 6 দফার দাবি না মানা পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে বলে তারা জানিয়েছে। এবং কিছুক্ষণ আগে তারা আমাদের জানিয়েছে যে আজ বিকাল 4টায় তারা এই আন্দোলনের সম্পর্কে বিস্তারিত প্রেস ব্রিফিং করবে। কিন্তু এই পর্যন্ত তারা জানিয়েছে যে কর্তৃপক্ষ তাদের কাছে এখন পর্যন্ত সমঝোতার বা কোনো কথা নিয়ে তাদের আলোচনার জন্য এখন পর্যন্ত ডাকেনি। এতে তারা ক্ষোভ প্রকাশ করেছে আমাদের কাছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের সংঘর্ষের পর এখনও ক্যাম্পাস এবং 2 নম্বর গেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাস ও এর আশেপাশে রাত 12টা পর্যন্ত 144 ধারা বহাল থাকবে। আগামী 3 দিন বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ক্লাস চালু রাখার ঘোষণা থাকলেও শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন না। শিক্ষার্থীরা জানান, হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না। উদ্ভূত পরিস্থিতিতে বিকেল 3টায় সিন্ডিকেটের জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংঘর্ষের ঘটনায় গতরাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করার ঘোষণা দিলেও তা এখনও হয়নি। সংঘর্ষে আহত শিক্ষার্থীদের মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন। ক্যাম্পাসের নিরাপত্তায় মোতায়েন রয়েছে যৌথ বাহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার মোহসেনাজ শিহাব। শিহাব, সেখানকার সার্বিক অবস্থা কেমন দেখছেন আপনি?
সংঘর্ষের পর আজও আসলে ক্যাম্পাস উত্তাল এবং ছাত্ররা আজও তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। একটি মিছিল আমরা একটু আগেই দেখলাম যে ভিসির পদত্যাগের দাবিতে মিছিল বের করা হয়েছে। তাদের দাবি যে ছাত্ররা যে ভিসি ছাত্রদের আসলে নিরাপত্তা দিতে পারে না, তারা কিভাবে এই দায়িত্বে এখনো বহাল রয়েছেন এবং তারা বিভিন্নভাবে তাকে দায়ী করছেন যে কেন সেনাবাহিনী পরের দিন চলে গেল। এই ধরনের বিভিন্ন রকম ভাবে তারা তাকে দায়ী করছেন এবং একই সঙ্গে যদিও এখানকার প্রভিসি বলেছেন যে মামলা করা হয়েছে, কিন্তু হাটহাজারী থানার ওসি তিনি বলছেন তিনি এখনো কোনো মামলা পাননি। মূলত মামলার প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে এবং মামলা করার জন্য যে আহতদের যে তালিকা করতে হবে সেই তালিকা আসলে পুরোপুরি এখনো তারা সম্পন্ন করতে পারেননি, সে কারণে মামলাটা হয়নি। এছাড়া আজ এখানে ক্লাস চলমান থাকলেও শিক্ষার্থীরা আসলে ক্লাস করছেন না, তারা ক্লাস বর্জন করেছেন বলা যায় এবং 4 তারিখ পর্যন্ত পরীক্ষাগুলি স্থগিত আছে। আজ 3টা বাজে সিন্ডিকেটের একটি বৈঠক আছে, সেই বৈঠকে আসলে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছু মিলিয়ে শিক্ষার্থীরা এখনো ক্ষুব্ধ এবং তারা বলছেন যে তাদের যে শিক্ষার পরিবেশ সেটির নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনকেই। সাবরিনা, ধন্যবাদ শিহাব। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহসেনাত শিহাব। এদিকে শিক্ষা উপদেষ্টা বলেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিয়ে সরকার উদ্বিগ্ন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি, আমরা জানি যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইকের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দি দেন মামুন। ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। 10 জুলাই ট্রাইব্যুনালে এই মামলায় নিজের সব দায় স্বীকার করে স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হন চৌধুরী মামুন। জবানবন্দিতে তিনি জানান, জুলাই আগস্টের আন্দোলন দমনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশেই সমন্বয়কদের আটক করে নির্যাতন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে অপহরণ এবং গুম খুনের সরাসরি নির্দেশ আসত শেখ হাসিনার কাছ থেকে। এদিকে জুলাই গণহত্যার বিচার দ্রুত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3 গঠন করা হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর মূল ভবন সংস্কার কাজ পরিদর্শনের সময় একথা বলেন তিনি। এ সময় গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের পরিস্থিতি নিয়ে আজ আরও 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 5টায় বৈঠক হবে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে। গত রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে সেই ষড়যন্ত্র চলমান বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দৃশ্যমান শক্তির বিরুদ্ধে লড়াই করা যায়, তবে অদৃশ্য শক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচিতে যোগ দিয়ে তিনি আরও বলেন, গেল 17 বছরে দেশে খাল কেটে আওয়ামী লীগ নামে একটি কুমির আনা হয়েছিল, তাই বিএনপি ক্ষমতায় গেলে আর খাল কেটে কুমির আনা হবে না। মন্তব্য করে গয়েশ্বর রায় বলেন, এবারে পানি আনা হবে, আর সেই পানি ব্যবহার করবে দেশের জনগণ। এছাড়া খালের 2 পাশে যাদের বাড়ি ঘর রয়েছে তাদের স্ব উদ্যোগে পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের খবর নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 12টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান মির্জা ফখরুল। নূরের চিকিৎসার বিষয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। এর আগে দুষ্কৃতিকারীদের হামলায় আহত জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে যান বিএনপির মহাসচিব। নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরির শ্রমিকদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধ শতাধিক। শ্রমিক ছাঁটাই বন্ধ, 2 মাসের বকেয়া বেতন পরিশোধ এবং কাজের পরিবেশ উন্নত করার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল শ্রমিকরা। তাদের দাবি না মেনে কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। সকালে ইপিজেডের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় তাদের সেখান থেকে সরে যেতে বলে পুলিশ ও সেনাবাহিনী। এই সময় শ্রমিকরা সড়ক থেকে না সরে এক পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ সময় এক শ্রমিকের মৃত্যু হয়, আহত হয়েছে অর্ধ শতাধিক। শিল্প গ্রুপ আরএফএল এর ইলেকট্রনিক পণ্যের চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ড্রিম হোম ক্যাম্পেইন সিজন 2 শুরু হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পাল। গ্রাহকদের স্বপ্ন পূরণের এই ক্যাম্পেইনে পুরস্কার হিসেবে থাকছে একাধিক ফ্ল্যাট, গাড়ি, ইলেকট্রনিক্স পণ্য এবং ভিশনের গিফট ভাউচার সহ মোট 559টি পুরস্কার। ভিশন এম্পোরিয়াম থেকে মাত্র 5,000 টাকার পণ্য কিনে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন গ্রাহক। এই ক্যাম্পেইন চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাহাড়ি জনপদে 6 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 900 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 3000 জন। ভেঙে পড়া ঘরের নিচে এখনও অনেকেই চাপা পড়ে আছেন। উদ্ধার তৎপরতায় নেমেছে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক সংস্থা। পাহাড়ি এলাকায় রাস্তাঘাট ধসে পড়ায় উদ্ধার যান পৌঁছতে দেরি হচ্ছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে মার্কিন প্রশাসনের বাজেট কাট ছাঁটে জাতিসংঘের সহায়তা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা। এরই মধ্যে 10 কোটি আফগানি মুদ্রার সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক মহলও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে ভয়াবহ ভূমিধসে সুদানের দক্ষিণাঞ্চলের মাররা অঞ্চলের একটি গ্রামের 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে পাহাড়ি অঞ্চলের গ্রামটি। ভারী বৃষ্টিপাতের পর গত 31শে আগস্ট ভূমিধসের ঘটনা ঘটে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একজন বাদে ওই গ্রামের সবাই মারা গেছেন। সুদান লিবারেশন মুভমেন্ট বা সেনাবাহিনী জানিয়েছে এই তথ্য। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে নারী, পুরুষ ও শিশুদের মরদেহগুলো উদ্ধারের আবেদন জানিয়েছে দারফুরের ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করা সশস্ত্র গ্রুপটি। সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে অনেক মানুষ দারফুরের ওই পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। দর্শক, দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর বিধান বাতিল করল হাইকোর্ট। এখন থেকে দেশের সব বিচারকের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের। ভোট নিয়ে অস্থিরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ, স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুনের সাক্ষ্য। বিচার দ্রুত করতে গঠন হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ।